ওমা! সবাই দেখি ভূতের মতো। তাহলে দাম আমাদের আজকের টপিক কি ছিল? আপনাদের ওই যে আমাদেরকে পড়াইছিস যে পূর্বের আলোচনা না? তো বৃহস্পতিবারে আ প্রিয় ইংলিশ আমাদের তো লিটারেচার না? বৃহস্পতিবারে কোনো কিছু ছিল না। মানে আমাদের এইটার ডেট হচ্ছে একটাই, সেটা হচ্ছে মঙ্গলবার। এবং সেই দিনে মানে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের একটা করে টপিক নিয়ে আলোচনা করা হবে। যেহেতু আমাদের সামনে ইনকোর্স এক্সাম প্লাস স্যারও তো সেইভাবে শেষ করতে পারবেন না, তো সব বিষয় মিলে একটা জাস্ট আলোচনা। এখন কে কেমন পড়ছো সেটা আগে শেয়ার করো, দেন আমি বলবো। আচ্ছা, সকলের কি ধারণা আছে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে? আ আপনারা একজন, একজন শুরু করেন, আমি লাস্টে বলবনি। না, সেটা বিষয় না। তুমি বিষয় হচ্ছে তুমি আগে বলো। আমি তো আমি বলবোই, হচ্ছে সেটা তো কথা না, কিন্তু সকলে যে একটা স্টাডি গ্রুপ করতেছি, সকলের মতামতটা তো নিতে হবে। উম সে কে কিভাবে করছে সেটা তো করতে হবে। যদি সকলের কিছু বলার না থাকে তাহলে আমি শুরু করব। তার আগে তো সকলের মতামতটা লাগবে। আচ্ছা তাসমিম, তুমি শুরু করো, অসুবিধা নাই। আচ্ছা, তুমি শুরু করতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা কি কেউ জানি হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারে কয়টা এজ আছে? এটা কি কেউ ক্লিয়ার ভাবে জানো? 9টার মতো মনে হয় নাকি? হ্যাঁ, 9টা ধরা হয়, তবে আমাদের কোর্স অনুযায়ী টোটাল কয়টা আছে? তা আমাদের মনে হয় আমাদের কোর্স অনুযায়ী এখানে আছে 9টা, কিন্তু এগুলো কি সেই আসল কোর্স? আর আমাদের এবিসি অফ ইংলিশ লিটারেচার এখানে কয়টা আছে? এটা কি কেউ কখনো দেখছো? রেসপন্স করো, আমি তো একটা না না না, কোশ্চেনই এটা আমি করতেছি। দেখি না। এবিসি অফ ইংলিশ লিটারেচার, এটা আমার জন্য ফার্স্ট টাইম। দেখেছি তবে মনে নাই। আচ্ছা, মনে নাই, ঠিক আছে। তাহলে আমাদের হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারে আমরা দেখব যে ফার্স্টে আমাদের কি আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা অ্যাংলো সেকশন পিরিয়ড। এটা সাল কত? 450 থেকে 1063। আরেকটা আছে মিড ইন ইংলিশ পিরিয়ড, তো এইটার সাল কত? 1063 থেকে 1500। এখানে মূলত আমাদের বইয়ে দেওয়া আছে 8টা, কিন্তু আমাদের সিলেবাসে দেওয়া আছে কয়টা? 9টা। তাহলে কি এর সঙ্গে মিলল? আচ্ছা, বই বলতে হচ্ছে স্যার যে 2টা বই সাজেস্ট করছিল, উইলিয়াম জে লং আর হচ্ছে কল্যাণার দত্ত, এই 2টা মিলে না? না, দুটা মিলে না। মানে দুটা আলাদা আলাদা বই। মানে কালিয়ানাথ দত্ত সেটা হচ্ছে অ্যাজ এ স্টাডি গাইডের মতো, আর আমাদের যেটা একটা আছে উইলিয়াম জে লং, উনি হচ্ছে ইন্ডিয়ান লোক। ইন্ডিয়ান রাইটারের কারণে ওনার ভাবভঙ্গিটা এক মতন, মানে ওখানে একটু ডিটেলসে আলোচনা করা আছে। আর এবিসি অফ ইংলিশ লিটারেচার মফিজুর রহমান,
এখানে একটু কম ডিটেলসে আলোচনা করা আছে, এই হচ্ছে ফারাক। কিন্তু ওখানে আমাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করা আছে, কিন্তু হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এবিসি যেটা, ওইটাতে সেভাবে আলোচনা করা নাই। এখন কথা হচ্ছে যে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এবিসিতে ধারাটা একমতো, কিন্তু এখানে যে আমরা দেখতে পাবো যে রেনেসা পিরিয়ডে যদি আমরা দেখি, এলিজাবেথান, জ্যাকোবিয়ান এবং ক্যারোলাইন এবং কমনওয়েলথ, এই দুটো কই গেল? মানে আমাদের সিলেবাস অনুযায়ী এখানে আছে এলিজাবেথ, জ্যাকোবিয়ান এবং পিউরিটানিস। তারপর আবার আমাদের দ্য মিডিল ইংলিশ পিরিয়ড, সেটা আবার একসঙ্গে ঢোকানো আছে। আবার আরেকটা ফিট ঢোকানো আছে এজ অফ সর্সার। তারপর আরেকটা আছে রিফরমেশন। কিন্তু তোমরা যদি যাই দেখো, এখানে কিন্তু রিফরমেশনের কথাটা নাই। আছে কি? ক্লাসিক্যালটা আছে না, হ্যাঁ, ক্লাসিক্যাল পিরিয়ড এটা আছে না। বুঝিনি। এই যে ক্লাসিক্যাল পিরিয়ড এটা আছে না, এটা কি নতুন ফার্স্ট এটা আপনার ইয়ার 14 আমার আর মনে হয় নেটওয়ার্ক দুর্বল। কথা ক্লিয়ার আসে না। হ্যাঁ, হ্যাঁ, আমি না, হ্যাঁ, তোমারই তো নেট মনে হবে নেট প্রবলেম। প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই। তাহলে একটু সিলেবাসের সঙ্গে মিলাতে গেলে তাহলে সিলেবাসের সঙ্গে যদি আমরা মিলাইতে যাই, তাহলে কি মিলতেছে বিষয়টা? সেটা আগে দেখো। মানে আমরা তো পড়তেছি হুদাই, যা পাচ্ছি তাই পড়তেছি, কিন্তু সিলেবাসের সঙ্গে তো মিল রেখে একটা পড়া পড়তে হবে আমাদের। তো এখানে তা তুমি কি বলতে চাইছো যে হচ্ছে স্যার যেটা দিচ্ছে ওইটা মিসিং? না না, এখানে মিসিং না। এই যে আমাদের এই কয়টাই আমাদের পড়তে হবে। আমাদের এই যে এখানে যে কয়টা আছে, এই কয়টাই আমাদের পড়তে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে এবিসি বইটা আছে, যেটা সব জায়গায় ফলো করা হয়, এটার সঙ্গে কি মিল আছে এখানে? আমার প্রশ্নটা এবিসি অফ হচ্ছে ইংলিশ এটা। লিটারেচার এই বইটা তো আমার কাছে নাই, আমি মেবি কালকে তাহলে কিনবো এটা। এটা কিনতেই হবে। মানে এটা আমি আমি তো হচ্ছে ফার্স্ট ইয়ার হিসেবে করতে পারি নাই, প্রিপারেশন ব্যাচে জয়েন হয়েছিলাম লাস্টে কিছুদিনের জন্য। তারপরে বললো যে তুমি যেগুলা গুগল ক্লাসরুমে আছো ওইগুলো আগে পড়ে প্রিপারেশন নাও। তো আমি তো অল্প দিনে প্রিপারেশন নিতেছিলাম, ঠিক আছে, এই জন্য এটা আমার কাছে নাই আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। না, তবে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এই যে মফিজুর রহমান যে বইটা আছে, এটা মূলত দরকার। আচ্ছা, এটা মূল কথা না। মানে সিলেবাস সম্পর্কে আগে জানতে হবে। আগে আমরা মিডিল ইংলিশ পিরিয়ডে গেলাম, ওল্ড ইংলিশ পিরিয়ডে গেলাম, শেষ। কিন্তু ওর মধ্যেও যে আরেকটা বিভাগ আছে সেটা আগে জানতে হবে। এই যে আমাদের, যদি আমরা এখন
এখানে দেখো, তাসনিম, এখানে যে ইংলিশ লিটারেচার নামে উইলিয়াম জে লং এর যে বইটা আছে, আর এ শর্ট হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার প্রফেসর কল্যাণনাথ দত্ত, এটা দুইটা কিনতে হবে নাকি সিঙ্গেল কিনলে চলবে? দুইটাই কিনতে হবে। বুঝতে পারছি। আমরা যদি এই দুইটা পাশাপাশি করি, এখানে টোটাল আছে 8টা, কিন্তু আমরা যদি এখানে যাই দেখি, এখানে কিন্তু আমাদের সিলেবাসে দেওয়া আছে টোটাল 9টা। মানে এখানে রিফরমেশনটা এখানে নাই, এই যে এবিসি বইয়ে। এবিসি বই রিফরমেশনটা নাই, তার সঙ্গে পিউরিটান এসটাও নাই, হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে নিও ক্লাসিক্যাল ওইটাও নাই, হ্যাঁ ওইটা আছে, তারপর রেস্টোরেশন পিরিয়ডটাও নাই, তারপরে রোমান্টিক আছে, ভিক্টোরিয়ান আছে, মডার্ন আছে। কিন্তু আমাদের আবার এখানে দেওয়া আছে পোস্ট মডার্ন, কিন্তু একটা দেওয়া আছে, আবার সেই পোস্ট মডার্নটা কিন্তু আমাদের এখানে নাই। একটা হুম। বেশি একটা কম। তাহলে আমাদের কথা হচ্ছে এই যে এজ অফ সর্সার আবার ফির মিডিল ইংলিশ পিরিয়ডে দেওয়া আছে। মানে আমাদের সিলেবাসটা এমনভাবে তৈরি করা যে মেইন মেইন টপিকগুলো নেই, সবগুলাই পড়তে হবে আমাদের এই সিলেবাসে, যেগুলো দেওয়া আছে, হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার মফিজুর রহমান স্যারের বই যেগুলো দেওয়া আছে আমাদের সবগুলোই দেখতে হবে। হুম। তার মধ্যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড, এই দুইটা মিলে আমাদের সিলেবাসে 1 নম্বর, মানে দুইটা কিন্তু একসঙ্গে আলোচনা করা হয়েছে এখানে, আমরা আলাদা আলাদা ভাবেই পড়বো। একজন মিউট রাখো। তারপর দ্য মিডিল ইংলিশ পিরিয়ডে যে এজ অফ সর্সার যে সালটা আছে 1314 থেকে 1340 থেকে 1400, এই সালটা আমাদের সিলেবাসে আলাদাভাবে একটা সাল দেওয়া আছে। তারপর রিফরমেশন পিরিয়ড, এই যে মিডিল ইংলিশ পিরিয়ড এবং রেনেসা পিরিয়ড, এই দুটা পিরিয়ডের মাঝে এটা শুরু কত থেকে, একটা হচ্ছে 1340 থেকে 1400 1400। আর একটা হচ্ছে এখানে 1500। এই যে দ্য এজ অফ সর্সারের পর পুরো 100 বছর, এই 100 বছর মাঝের কোথায় গেল? 100 বছর, হ্যাঁ। এই 100 বছর কি তাইলে ওই যে রিফরমেশন নাকি? হ্যাঁ, ওখানে আবার নতুন ভাবে এটা তৈরি উল্লেখ হলো, করা হয় নাই। মানে তাকে ব্ল্যাক এজও বলা হয়। মানে ওই সময় যে রাইটাররা খুব বেশি লিখতে পারছে, লিখতে পারেনি, তো এই জন্য ওই সময়টাকে রিফরমেশন বলা হয়। তারপরে আবার যেটা আছে রেনেসা, রেনেসা মিনস রিভার্ট, মানে নতুন ভাবে সেই আগের যেই রাইটিং গুলো আছে সেগুলো বাদ দিয়ে আবার নতুন ভাবে, মানে রিইউনিয়ন যেটাকে বলে, সেই রিইউনিয়নটা আবার চালু হয়। মানে সবগুলো আবার নতুন ভাবে রিইউনিয়ন করা হয় পূর্বের ধারণা নিয়ে। তাহলে এখানে আমরা পাচ্ছি এলিজাবেথ এস এবং জ্যাকোবিয়ান এস। তো জ্যাকোবিয়ান এস এবং এলিজাবেথ এস আমরা সঠিকভাবে করতে পারতেছি, কিন্তু এখানে নতুন আরেকটা এস ঢোকানো হয়েছে, হচ্ছে পিউরিটান এস। তো এই পিউরিটান এসটা আমরা কোথায় পেলাম, এটা একটা কথা। তো ক্যারোলাইন এজ এবং কমনওয়েলথ পিরিয়ড, এই দুইটা আবার আমাদের সিলেবাসে নাই। এখন যদি আমি দেখতে যাই, দ্য রেনেসাঁর মধ্যে এলিজাবেথিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, লেট রেনেসাঁ মানে ক্যারোলাইন পিরিয়ড বা কমনওয়েলথ, বা এই যে লেট রেনেসাঁ, এই পিরিয়ডটা আবার আমাদের শেক্সপিয়ার, সরি আমাদের সিলেবাসে ফের নাই। যে কমনওয়েলথ পিরিয়ডটাকে আবার পিউরিটান পিরিয়ড বলা হয়, একটা বাদ দিয়ে দিয়েছে। মানে সালগুলো ঠিক আছে, কিন্তু সালের সঙ্গে যে মিল রেখে যে এজগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সিলেবাসে মোটামুটি বাদ দেওয়া আছে।
এমনভাবে কিন্তু সিলেবাসটা এটা তো তৈরি আমাদের করছে পড়ায় যে, লাগবে। হ্যাঁ ওইটা আমাদের পড়া লাগবে। মানে মূলত তোমার যে আমাদের, যেটা আছে এভারগ্রিন যেটা ছিল আর কি, উইলিয়াম হ্যাঁ ব্লেকের, প্যাসিভ গ্রিন ওটা না পড়লে চলবে না। ওইটাই। বাদ দিয়ে রাখছে বাট পড়ায় লাগবে। তারপর আমাদের যেটা আছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, আমাদের সিলেবাসে আবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে আরেকটা সেকশন আছে রেজিস্ট্রেশন পিরিয়ড, এইটাকে ফির আলাদাভাবে একটা পিরিয়ড ধরছে। আর বাকি অগাস্টাইন পিরিয়ড বা এজ অফ পোপ বা এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন, এইটাকে আবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হিসেবে আলোচনা করা আছে। মানে একটা জগা খিচুড়ি। তারপর রোমান্টিক পিরিয়ড যেমনটা আছে তেমনটাই আছে। ভিক্টোরিয়ান পিরিয়ড ঠিক আছে। তারপর দ্য মডার্ন পিরিয়ড মোটামুটি ঠিক আছে। আরেকটা আছে যে 1939 থেকে বর্তমান, এটা হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। মানে মডার্ন পিরিয়ডের পিডিএফ গুলো পরিপ্রাক থেকে যে এজটা শুরু পিডিএফ হয়েছে গুলো দিয়ে আমাদের। দিলে মেবি সবার সবার জন্য ভালো হইতো। হুম, পিডিএফ গুলো শেয়ার করে দিলে মেবি ভালো হইতো। হ্যাঁ দিয়ে দিব পরে, গুলোতে সমস্যা নেই। তাহলে আমাদের কারণ এটা রোমান্টিক তোমার একটা পিরিয়ডের, বই সাজেস্টেড বোঝা যায় না। আচ্ছা সমস্যা নেই। যেমন রোমান্টিক পিরিয়ডে আমরা কিন্তু এখন যেটা পড়তেছি যে উইলিয়াম ব্লেক, মানে সেই সময়কার যে রাইটারগুলো ছিলেন তার মধ্যে হচ্ছে উইলিয়াম ব্লেক, এস টি ক্লোরেস, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হোয়াটসঅ্যাপ। দেন এস টি ক্লোরেস, জন কিটস আছে, জন কিটস এবং পার্সি বেসিস শেলি। আর হচ্ছে ইয়া আছে, বাইরন আছে। হ্যাঁ লর্ড বাইরন, কিন্তু লর্ড ওনাকে হ্যাঁ, বাইরন। লর্ড বাইরন আছে, জন ডন। জর্জ গড বাইরন, ওনাকে আসলে লর্ড বাইরন হিসেবে বলা হয়। হ্যাঁ, আর লর্ড এদিক বাইরন। থেকে মানে মূলত যাদের হাত ধরে আমাদের এই রোমান্টিক এজটা শুরু হয়েছিল, সেটা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি ক্লোরেস, যে লিরিক্যাল ব্যারাট ঠিক একটা অলরাইট। লিখছিলেন, মানে তাদের থেকে কিন্তু শুরু হয়েছে মানে যে রোমান্টিক এজটা। কিন্তু আমাদের যে উইলিয়াম ব্লেকটা আমরা পড়লাম, উনি কিন্তু মূলত এই যে রোমান্টিক এজের অংশ না, উনি মূলত হচ্ছে প্রিকারসার বলা হয় ওনাকে। রোমান্টিক এজ শুরু হওয়ার আগেই উনি রোমান্টিক এজের বিভিন্ন রাইটিং গুলো লিখছেন নেচার সম্পর্কে। আর উইলিয়াম ব্লেককে মূলত কোন ধরনের রাইটার বলা হয়? অ্যাবস্ট্রাক্ট। যত রকমের উদ্ভট চিন্তা ওর মধ্যে। মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, এস টি ক্লোজকে বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম, লর্ড বাইরন হচ্ছে পয়েট সুপারন্যাচারালিজম। অফ ইংলিশ লিটারেচার, ওনাকেও একটু ধরা হয়। তারপর ওয়াটার স্কট ফেমাস নোবেলিস্ট অফ দ্য এজ। তারপর পার্সি বিশি শেলিকে বলা হয় রিভলিউশনারি পয়েট, এবং জন অস্টন হচ্ছে অ্যান্টি উইলিয়াম রোমান্টিক ওয়াটসনকে তো মেবি নোভেলিস্ট। হচ্ছে অর্থত হচ্ছে পোয়েটস অফ নেচার। হ্যাঁ পয়েটস অফ পোয়েটস অফ নেচার নেচার। উনি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন এজ বা ওল্ড ইংলিশ পিরিয়ড। আমাদের আর্লি ইংলিশ পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড।
মানে দুইটা যদি একসঙ্গে আলোচনা করতে যাই জগা খিচুড়ি হয়ে যাবে। সেই জন্য মূলত আজকে আলোচনা করতে চাচ্ছি যে আর্লি ইংলিশ পিরিয়ড, আবার নেক্সট দিনে আলোচনা করতে চাচ্ছি যে মিড ইংলিশ পিরিয়ড। তাহলে মানে বিষয়টা একটু সহজভাবে বুঝতে পারবে। যেহেতু 1 ঘন্টা সময়, এখন আরো আছে 39 মিনিট, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের মূলত এই ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড, মানে ওল্ড ইংলিশ পিরিয়ড, আর্লি ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড, এই তিনটা কিন্তু একই বিষয়। এগুলো আলোচনা করার আগে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। তো সে সময়কার অ্যাংলো সেকশন পিরিয়ড যখন চালুই হয়নি, তখন আগের কিছু পিরিয়ড ছিল, মানে যে ক্লাসিক্যাল পিরিয়ড। আমরা যে এই যে ইডিপাস রেক্সটা বললাম না, হুম। যে ইডিপাস হ্যাঁ। রেক্সটা মূলত কিন্তু এই যে ক্লাসিক্যাল পিরিয়ডের অংশ। কিন্তু 1200 বিসি থেকে মানে বিফোর অফ খ্রিস্ট থেকে 455 সিই বা 450 সি। এটা গ্রিকের মধ্যে ছিল। ওখানে আবার অনেকটা ধারণা ছিল। একটা হচ্ছে হোমার ছিল সেই সময়, বা গ্রিক পিরিয়ড ছিল এবং রোমান পিরিয়ড ছিল। তবে আমাদের এই বিষয়গুলো নিয়ে অতটা জানার দরকার নাই। আমাদের সিলেবাসে মূলত শুরু হয়েছে ইংলিশ, ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড। এটা অ্যাংলো সেকশন 450 পিরিয়ড থেকে শুরু ঠিকই হয়ে থাকে। 1063 শেষ হয়েছে। তো এই অ্যাংলো সেকশন পিরিয়ড কোথা থেকে আসলো, চালু হইলো কোথা থেকে, এর পিছনে তো একটা এটা তো ব্যাকগ্রাউন্ড আছে। কয়েকটা মিলে মিক্স নেবি, তাই না? রোমানদের ছিল। এর পিছনে অনেক ঘটনা আছে। তার মধ্যে মূলত অ্যাংলো এবং সেকশন, এই দুটা কথা আসলো কোথা থেকে, আগে আমাদের সেই বিষয়টা জানতে হবে। এর পিছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত 43 এডি থেকে 410, এটা একটা এজ ধরা হবে না, কিন্তু এই সময়টা ওমান বা রোমান এম্পায়াররা এসে ব্রিটেন রাজত্ব করে। আর এই যে আমরা যে সালটা দেখতেছি, এই যে ক্লাসিক্যাল রোমান পিরিয়ড বা এর আগে অ্যাংলো সেকশন পিরিয়ডের আগে আমাদের যে ব্রিটেন, বর্তমানে তো নাম ওটা হচ্ছে ব্রিটেন, মানে ইংল্যান্ডকে আমরা বলা হয় বর্তমানে ব্রিটেন বলা হয়, কিন্তু এই ব্রিটেনের আগে আমাদের সেই ব্রিটেনের নাম ছিল ব্রাইটনস। তো এর পিছনে একটা ঘটনা আছে, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে 55 বিসি, মানে বিফোর অফ খ্রিস্ট। এই এটা জন্মেরও পূর্বে সে সময় একটা গ্রিক মাইথোলজির ঘটনা ছিল। সেটা হচ্ছে 55 বিসি থেকে 43 এডি। এই সময় ওখানকার লোকজন, মানে স্থানীয় লোকজন, তাহলে এদিক হচ্ছে 45 বছর আর এদিক হচ্ছে 43 বছর, মোট 88 বছর। 88। ওই সময় ব্রাইটনসরা নিজেদের দেশ, মানে ওটা তো ওদের নিজেদের দেশ, কিন্তু ওই দেশটাই তারা সুন্দরভাবে পরিচালনা করতো, সুন্দরভাবে সবকিছু করতো, মানে চলাচল করতো, তাদের বসবাসযোগ্য হিসেবে ছিল। কিন্তু পরবর্তীতে ওই সময় রোমানরা আসে হঠাৎ করে রোমানরা এসে তাদের উপর, স্থানীয় রাজা ওখানে ছিলেন,
রোমানীয় রাজার নাম হচ্ছে কিং ভর্টিজান বা ভর্টিগান। তো রোমানরা এসে হঠাৎ করে 400 এডি, 410 এডি, ওই সময় রোমানরা এসে তো ওই সময় রোমান এম্পায়াররা 43 এডি থেকে 410 এডি, এডি মানে হচ্ছে অ্যানো ডমিনি, মানে যীশু খ্রিস্ট জন্মের পর থেকে। তো ওই সময় রোমানরা এসে রাজত্ব দখল করে। রাজত্ব দখল করার পর তারা সেই রাজত্ব নিজেদের আয়ত্তে নিয়ে চালাতে থাকে। তারা কিন্তু নিজেদের রাজত্ব দখল তো করতেই থাকে, এবং সেখানে যে সাহিত্য কর্মটা চালু হয় সেটা কিন্তু মূলত গ্রিক ভাষায় চালু হতো, বা রোমান ভাষায়, মানে ওদের নিজস্ব ভাষায়। এই যে ব্রিটেনরাদের ভাষা ছিল তখনও ইংলিশ, কিন্তু তারা তো এই ব্রিটেনের ভাষাকে অভ্যস্ত না, মানে ইংরেজি ভাষাতে অভ্যস্ত না। তারা দেশটা দখল করে ঠিক আছে, রাজত্ব করে ঠিক আছে, কিন্তু তাদের যে ভাষার উন্নতি বা ইংরেজি বিষয়টার যে উন্নতি সেটা তারা করতে পারেনি। তারা হ্যাঁ, তাদের রাইটিং গ্রিক এর ল্যাঙ্গুয়েজ ভাষায়। ছিল না আসলে ওদেরটা। হ্যাঁ, রাইটিং এর যে বলো। ল্যাঙ্গুয়েজটা অতটা বেটার ছিল না যে ওরা ওটা দিয়ে না, রাইটিং ওদের করবে, যে এরকম অবস্থা রাইটিং ছিল না একদিকে। এবং কথোপকথন, তখন তো সেভাবে লেখার কোনো ওয়ে ছিল না। তখন তো যা হতো ওরালি হতো, মানে মৌখিকভাবে যা কথা হতো সেগুলো। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে আইএমএ জাহিলিয়া যুগের সময় তখন কি লেখার কোনো ওয়ে ছিল? তখন কিন্তু সেভাবে লেখার ওয়েটা ছিল না, কিন্তু তখনও কিন্তু অনেক কবি ছিল, এবং সেই কবিরা তাদের লেখনীটা একটা মেলায় বা কি প্রকাশ হতো, যে সে তার লেখাটা খুব গুরুত্ব পেয়েছে, এবং সেই লেখাটা আমাদের কাবা শরীফের দেওয়ালে টাঙ্গায় থাকতো। এটা ছিল আগের নিয়ম। তো সেই সময় রোমানরা রাজত্ব করার পর 410 সালে যখন তাদের আর দেশটাকে ভালো লাগলো না, সবকিছু শুষে নেওয়ার পর, সবকিছু ব্যারেন বা অনুর্বর হয়ে যখন গেল, তখন তারা এই রাজ্য ছেড়ে চলে যায়। তো তারা কিছুদিন দেশটাকে পরিচালনা করে আবার ব্রিটেনরা বা ব্রাইটনসরা। তখন তো মূলত ব্রিটেন নাম ছিল না, ব্রাইটনস নাম ছিল। তারপরে হঠাৎ করে পার্শ্ববর্তী দুইটা রাজ্য, একটা হচ্ছে পিক্স আর একটা হচ্ছে স্কটি। পিক্স হচ্ছে আয়ারল্যান্ডের এক ধরনের সশস্ত্র গোষ্ঠী, আর স্কটি হচ্ছে স্কটল্যান্ডের এক ধরনের সশস্ত্র গোষ্ঠী। তো তারা দুদিক থেকে, আমাদের যেমন এখন বর্তমানে মায়ানমার থেকেও চাপ দিচ্ছে, ভারত থেকেও চাপ দিচ্ছে, মানে দেশটাকে দখল করার জন্য, আবার ওদিক পাকিস্তান থেকেও চাপ দিচ্ছে, ঠিক এরকম তখনও ছিল। তো তারা দিশেহারা হয়ে যায়, মানে ব্রাইটনসরা দিশেহারা হয়ে যায়। দিশেহারা হয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী দেশ জার্মান, তারা জার্মানের কাছে সাহায্য চায়, মানে জার্মান রাজার কাছে সাহায্য চায় যে আমাদের দেশটাকে বাঁচাও, না হলে তারা দখল করে নেবে। তো তারা এখন কি করবে? তাদের তো করার কিছু নয়, তাদের সামন্তও নাই, এবং যুদ্ধ করার যে অ্যাডভেঞ্চার বা স্ট্রাগল করার যেই, আর্মি ছিল না, কোনো আর্মি ছিল না ওদের। মানে তাদের যেই যুদ্ধ করবে, তখন তো আর্মি বিষয়টাই ছিল না। তখন তো ঢাল ঢাল এবং তরোয়ার, এইসব বিষয় ছাড়া তো কিছু ছিল না। আমাদের মধ্যে এখন যেরকম গোলা বারুদ
বসে রিমোট টিপতেছে কাপুরুষের মতো। শেষ। সম্মুখ যে যুদ্ধটা তখন ছিল, এখন তো সে সম্মুখ যুদ্ধ নাই। সম্মুখ যুদ্ধ যে করবে সেই অস্ত্র বা হাতিয়ারও তাদের ছিল না, এই ব্রাইটেন্সদের। আর এদিক আর পিক্স মূর্খ এবং ছিল। স্কটি তো তখন থেকে সশস্ত্র বাহিনী বা গোষ্ঠী, তাদের কাছে সব ধরনের অস্ত্র সবকিছু ছিল, মানে তারা যুদ্ধে লিপ্ত হবে। এ সময় জার্মানের কাছে এই ব্রাইটনসের রাজা কিং ভর্টিগান সাহায্য চায়। তো জার্মানরা একটা সুযোগ পাওয়া যায় যে তাদেরকে বাঁচানোর মাধ্যমে আমরা এই দেশটাকে দখল করব বা রাজত্ব করব। তখন থেকেই তো, যেমন আমরা গ্রিক মাইথোলজিতে বিভিন্ন, আমরা ফার্স্ট ইয়ারে যেরকম ইউলিসিস পড়ছি আলফ্রেড টেনিসনের, উনি যেরকম অ্যাডভেঞ্চারাস, প্রায় 10-20 বছর সমুদ্র যাত্রা করে রানীকে নিয়ে আসছে। আমরা কিন্তু ঘটনাগুলো মোটামুটি জানি। কিন্তু এরকম অ্যাডভেঞ্চারাস ছিল এই যে পিক্স এবং স্কটি। তারা দেশ নিজের আয়ত্ত করার জন্য ঘুরে বেড়াতো। তো তখন জার্মানরা সাহায্য করে, ঠিক আছে, তো সাহায্য করার পাশাপাশি তারা দেশটাকেও দখল করে নেয়, মানে তাদের রাজত্বে। তাহলে ওই সময় ব্রাইটনসরা কোথায় গেল, এটা হচ্ছে প্রশ্ন। ব্রাইটনসরা ছিল, কিন্তু তারা জার্মানের দাস হিসেবে ছিল। তো যখন ব্রাইটনস দাস হয়ে গেল জার্মানের, ওই সময় সাময়িকে আবার জার্মানদের অনেক উপজাতি ছিল। আমাদের দেশে যেমন হিন্দু মুসলিম এরকম আছে, ওদের ওখানেও কিছু উপজাতি আছে। মানে জার্মানে প্রচুর উপজাতি, প্রায় তখনই 15 থেকে 20 ধরনের উপজাতি ছিল, কেউ সংখ্যায় কম কেউ সংখ্যায় বেশি। তো ওই সময় জোটস, অ্যাংলাস এবং স্যাক্সন, মানে এই তিনটে উপজাতিকে পাঠানো হয় এই ব্রাইটনসকে রাজত্ব করার জন্য, মানে ব্রাইটনে তারা রাজত্ব করবে। তো আর কি করার, কিছু তো আর করার নাই। পরে তারা যখন দেশটাকে নিজের রাজত্বে নিয়ে নিল, তাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল অ্যাংলো এবং সেক্সন, এবং জুটস মানে যে উপজাতিটা বা ট্রাইবসটা, সেটা সংখ্যায় খুব কম ছিল। তারা ব্রাইটনসকে দখল করে নিয়ে আলাদা রাজ্য গঠন করলো। তারা ব্রাইটনসকে 3 ভাগে ভাগ করলো। এটা হচ্ছে নর্দার্ন এবং সেন্ট্রাল ইংল্যান্ড, এটা হচ্ছে সাউদার্ন ইংল্যান্ড, আর এটা হচ্ছে কেন্ট। ওইটা একটা রাজ্য যেটা জোটস কিংডমরা নিজেদের রাজত্ব করলো। তারপর সেক্সনরা করলো এসেক্স, সাসেক্স এবং ওয়েসেক্স। অ্যাঙ্গলস যে কিংডম, তারা হচ্ছে ইস্ট অ্যাঙ্গিলা, মিডিল অ্যাঙ্গেলা, ম্যারিসিয়া এবং নর্দাম্বারিয়া। মানে এই জায়গাগুলো তারা নিজের রাজত্বে নিয়ে নিল। এখন কাজ কি? এখন তার কোনো কাজ নেই। তারা দখল করার পর তারা এখন কি করবে? তাদের তো আর কিছু করে না, তারা রাজত্ব করতেই থাকে। সেই সময় এই যে অ্যাংলো এবং সেকশন, এরা যেহেতু সংখ্যায় বেশি ছিল, সংখ্যায় বেশি থাকার কারণে তাদের নাম অনুসারেই মূলত এই যে অ্যাংলো সেকশন আচ্ছা, এই কথাটা আসছে। মানে এই জন্য এই যুগটাকে বলা হতো যে অ্যাংলো সেকশন যুগ। এই সময় অনেক ধরনের রাইটিং শুরু হয়। তারা স্থানীয়রা, এই যে যে জার্মানরা আছে, জার্মানরা মূলত ছিল বহুত্ববাদী বিশ্বাসী। মানে তারা এক ঈশ্বরকে বিশ্বাস করতো না, মানে বহু ঈশ্বরে বিশ্বাস করত। যেমন আমরা ইডিপাস রেক্সে পড়লাম, ওরাকল অফ ডেলফি। কেউ মাটিকে পুজো করতো, আবার কেউ, মানে মূলত তখন বিভিন্ন গড এবং গডেস ছিল। পানির দেবতা ছিল। প্যাগানিজম।
তারা প্যাগানিজমকে বিশ্বাস করত। কিন্তু ওখানে যারা স্থানীয় ছিল, মানে ব্রাইটনসরা, তারা ছিল খ্রিস্ট ধর্মী, তারা এক ঈশ্বরকে বিশ্বাস করত। এই দুইটা, একটা প্যাগানিজম হয়ে গেল, আর একটা হয়ে গেল যে এক ঈশ্বরকে বিশ্বাস করে। তাহলে এখন আচ্ছা কি হবে? এবং এই যে জার্মানরা ছিল, তারা কিন্তু জার্মান ভাষা জানতো, তার পাশাপাশি মৌখিকভাবে ওরালি ভাবে কথা বলার জন্য তারা মূলত ইংলিশ যেই ভাষাটা ছিল সেটাও জানতো, মানে ব্রাইটেন্সদের যে ভাষা তারা মোটামুটি সেটা জানতো। তাহলে তাদের ধর্ম হয়ে যাচ্ছে আলাদা, মানে ধর্মীয় দিকটা হয়ে যাচ্ছে আলাদা, কিন্তু তাদের ভাষাগত দিকটা কিন্তু মিলে যাচ্ছে কিছুটা। তো কিছুটা মিলে যাওয়ার পর তারাও ধীরে ধীরে এই খ্রিস্ট ধর্মে আকৃষ্ট হয়ে যায়। মানে তারাও, যারা ওখানে রাজত্ব করে, মানে জার্মানরা, মানে জার্মানি যে 3টা ট্রাইব ছিল, তারা কিন্তু ধীরে ধীরে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে থাকে। তারাও এক ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে। তো ওখানে ধীরে ধীরে একটা রাজ্য গঠিত হয়, মানে এতে তো রাজ্য আছে। পরে ধীরে ধীরে তারাও সে রাজ্যের একটা করে অংশ হয়, মানে ব্রাইটনসরা, তারাও উন্নত হতে থাকে। দাস থেকে তারাও ধীরে ধীরে রাজ্য পরিচালনার জন্য যেই অর্জনটুকু দরকার, তারাও সেইটুকু অভিজ্ঞ হতে থাকে। তার মধ্যে মানে অ্যাংলো এবং সেকশন বেশি হওয়ার কারণে অ্যাংলো সেকশন তো যোগ হলো, ওটা ঠিক আছে। কিন্তু এই যে 410 থেকে 1066 এর মধ্যে আমরা ইংল্যান্ড শব্দটা যে আসলো, আমরা যে ইংল্যান্ড শব্দটা পাইলাম কোথা থেকে? তো 927 খ্রিস্টাব্দে ওই যে অ্যাংলো আছে আর এই যে ব্রাইটনস আছে, ওখানে যেহেতু ব্যারেন ভূমি, সেহেতু ওই অ্যাংলোল্যান্ড বা অ্যাংলিল্যান্ড এটা বলা হতো। অ্যাংলো সেকশন তো বলা হতোই, তাছাড়া যেই মানে অ্যাংলোদের আন্ডারে যেই ইংল্যান্ডের অংশগুলো ছিল, যেমন নর্দার্ন এবং সেন্ট্রাল ইংল্যান্ড, ওগুলো ছিল মূলত ল্যান্ড, মানে ভূমি ছিল ওইদিক বেশি। তো সেই জন্য অ্যাংলোল্যান্ড বলা হতো। পরে ধীরে 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 1927 খ্রিস্টাব্দে নাম ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে আমাদের নাম আসে কি? ইংল্যান্ড। আমরা বর্তমানে যা আগে যেটাকে বলতাম ব্রিটেন, এখন তাকে বলা হয় ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড। পরবর্তীতে আবার 1707 সালে এটাকে বলা হয় যে গ্রেট ব্রিটেন। এই হচ্ছে কিছু কিছু বিষয়, মানে আমাদের যে পুরোটাই জানতে হবে এমনটা না। সেই সময় যে খুব কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছিল মানে রাইটিং এ, তেমনটাও না। আবার ডেভেলপমেন্টও হয়েছিল, যেমন ডেভেলপমেন্ট অফ ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই সময় যা ফার্স্ট ডায়ালেক্ট, মানে তাদের অঞ্চলগুলো যেগুলো ছিল, মার্সিয়ান, দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিডল্যান্ডস, কেন্টিশ ডায়ালেক্ট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাউথ ইস্ট, মানে এগুলো হচ্ছে তাদের কথোপকথনের যেগুলো নর্দাম্বারিয়ান বা নর্থ ডায়ালেক্ট, দ্য ফার্স্ট ডায়ালেক্ট। এভাবে ধীরে ধীরে তাদের ইংরেজি বলাটা দক্ষতা অর্জন করে। তারপর ইম্পর্টেন্ট ফ্যাক্টস হচ্ছে ক্যারেক্টারাইজড বাই দ্য প্যাগান, মানে জার্মান ট্রাইবস বিগিনিং দ্য রাইটিং অফ 7th centuries, ডেভেলপমেন্ট অফ দ্য এডুকেশন। ওই সময় মানে 7th century মানে হচ্ছে 601 সাল থেকে 699, একে বলা হয় 7th century। মানে আমরা যেটা শতাব্দী বলে থাকি, অব্দ যেটাকে বলে থাকি, 7th century। সেই সময় বিভিন্ন
পড়াশোনা চালু হয়, ডেভেলপমেন্ট উন্নত হয়। আগে থেকে তো পড়াশোনার একটা বিষয় ছিল, কিন্তু সেই সময় থেকে পড়াশোনার উন্নতি হতে থাকে। তারা খ্রিস্টানিজম অব দ্য প্যাগান জার্মান ট্রাইবস, তারাও খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করতে থাকে। তো তারপরে সাম লিটারি ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তারা মূলত যে সেভাবে যে প্যাগানিজম কে মূলত বিশ্বাস করত, মানে সাম লিটারি ফিচার অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এই সময় তাদের লিটেল সায়েন্টিফিক এবং কালচারাল অ্যাডভান্সমেন্ট, মানে তারা সবকিছু যে এই যে রোমান্টিক এজে কি সব কাঠামোগত ছিল? তখন কিন্তু কাঠামোগত কিছুই ছিল না। তার আগে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সবকিছু একটু নির্দিষ্ট ধারা অনুযায়ী হতো, মানে সবকিছু ছিল বৈজ্ঞানিক বিষয় এবং কালচারাল, মানে সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক এই বিষয় নিয়ে আলোচনা থাকতো। এবং ডমিনেশন অফ প্যাগানিজম, আর যে রাইটিংগুলো লেখা হতো সে রাইটিংগুলো মূলত ছিল সায়েন্টিফিক, বৈজ্ঞানিক এবং কালচারাল অ্যাডভান্সমেন্ট, মানে ওগুলোকে উন্নত করা হতো। আমাদের যে নেচারের প্রতি যে ভালোবাসা, রোমান্টিক এজের যেই ক্যারেক্টারগুলো, এগুলো একটাও সেখানে ছিল না। তারপর ডমিনেশন অফ প্যাগানিজম, মানে প্যাগানিজমকেই বিশ্বাস করাতো হতো, এবং তাদের রাইটিংয়ের মধ্যে মূলত প্যাগানিজমটাই প্রাধান্য ছিল, মানে ধর্মকে নিয়ে লেখা হতো, কিন্তু সেটা হচ্ছে প্যাগানিজম, মানে বহু ঈশ্বরকে বিশ্বাস করা। তারপর স্ট্রং বিলিফ অফ ফেথ, আমরা যেমন ইডিপাস রেক্সে পড়লাম, বা এরপরে যেমন রাইডার্স টু দে সি, এগুলোতে মূলত দেখানো হচ্ছে ভাগ্য, মানে তারা ভাগ্যকে বিশ্বাস করত, মানে যেহেতু বহুত্ববাদীতে বিশ্বাস করত। তবে অ্যাবসেন্স অফ রোমান্টিক লাভ, তখন এই যে প্রকৃতি সম্পর্কে যেই ভালোবাসা, সেগুলো নিয়ে যে কবিতা লেখা হয়, নেচার অফ লাভ, এগুলো তখন ছিল না। লাভ ফর অ্যাডভেঞ্চার এবং হিরোইক অ্যাক্টিভিটি, তারা মূলত অ্যাডভেঞ্চার, তারা যেহেতু সৈনিক, মানে জার্মানরা তো মূলত সৈনিক, উপজাতিগুলো তো মূলত সৈনিক, তাদের হিরোইক পাওয়ার ছিল এবং অ্যাডভেঞ্চার পাওয়ার ছিল, সেগুলো নিয়ে তারা বিভিন্ন লেখালেখি করত। মানে নেচার সম্পর্কে বা আদার্স পার্সন সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না, এবং তাদের ভাষাগুলো ছিল খুব কঠিন, কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। তো এর পরবর্তীতে খুব যে একটা ওই সময় লেখনী প্রকাশ পেয়েছে তেমনটা না। যেমন এক্সটার বুক, এটা হচ্ছে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সেই সময়কার। জুনিয়াস ম্যানস্ক্রিপ্ট, এটা হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ। ভার্সেলি বুক, এটাতে অনেকগুলো কাব্য এবং প্রবন্ধ গ্রন্থ। নাওয়েল কোডেক্স, যে বিওলফ এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এখন বিওলফটা কি, এটা একটা কথা। হোয়াট ইজ বিওলফ? হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট এবং ফেমাস লিটারি ওয়ার্ক ডিউরিং দ্য অ্যাংলো স্যাক্সন? আচ্ছা, একটু
হাজারটা শেষক বিয়লফ থেকেই কিন্তু শুরু করবেন আমাদের, এর বাহিরে আর কোনো নাই এখানে পড়া, মানে এতটুকু জানলেন এনাফ। আর ডায়ালেক্ট মানে হচ্ছে এখানে আমরা যে ডায়ালেক্ট ওয়ার্ডটা পড়লাম, এই যে এখানে তাদের যে উপভাষা, মানে ওই সময়ে তাদের তো একটা উপভাষা থাকে, মানে নিজস্ব যে ভাষাটা আছে স্থানীয় ভাষা, সেটা হচ্ছে ফার্স্ট ডায়ালেক্ট, মানে তাদের মাতৃভাষা। হুম। আমেরিকান ডায়ালেক্ট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ মিডিল ল্যান্ডস, মানে এগুলো সব ওদের উপভাষা। কেন্টিস্ট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাউথ ইস্ট, মানে এগুলোর পিছনে অনেক হিস্টোরি আছে, মানে এগুলো আবার করতে গেলে আবার অনেক হিস্টোরি করতে হবে, মানে প্রতিটি ঘটনার পিছনে একটা করে হিস্টোরি আছে। এখন এতটুকুই। আচ্ছা তাসমিম, তাছাড়া তুমি হচ্ছে ওই যে হ্যাঁ, ওই ইসের লিংক গুলো শেয়ার করে দিও, আচ্ছা আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, পিডিএফ। ওগুলো দিয়ে দেবো। আচ্ছা, তুমি বিয়র থেকে পড়ানোর কথা বলেছো, ওটা কি ওখান থেকে একটু কি পড়াবে নাকি আমাদেরকে? এই যে আমাদের যে উইলিয়াম জেলং বইটা আছে, মানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা মূলত এই বিয়লকে নিয়েই, ঘটনাকে নিয়েই মানে পড়া শুরু। আমি যদি এখানে যাই, ওর ওখানে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ওটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরা হয়েছে, মানে ওখানে লিটারেরি যে ওয়ার্কটা আছে, মানে যে বিখ্যাত কর্মটা যেটা আছে সেটাই হচ্ছে বিয়লফ। তাছাড়া ওইভাবে ওই সময়ে মূলত কোনো রাইটিং চালু হয়নি, মানে সেভাবে। কিং আলফ্রেড ছিল, এটা তো হচ্ছে ফার্স্ট ইংলিশ কিং, তাই না? বুঝিনি, একটু জোরে বলো। কিং আলফ্রেড, এটা তো মেবি ইংলিশ রাইটার এবং ফার্স্ট কিং মেবি সেটা ইংলিশের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইংলিশ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে। আলফ্রেড দ্য গ্রেট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েস্টার্ন সেকশন। এই যে কিং আলফ্রেড, দ্য পায়োনিয়ার অফ দ্য অ্যাংলো স্যাক্সন প্রোজ রাইটার, মানে ওই সময় ক্যাডমান, ক্যাডমানকে বলা হতো দ্য ফাদার অফ দ্য ওল্ড ইংলিশ পোয়েট্রি। আর ওনার ওল্ড ইংলিশ পোয়েট্রির মধ্যে হচ্ছে ফেমাস যেটা হচ্ছে এই যে ইপিকটা, এই ক্যাডমানি লিখছে যে ওল্ফ, বি ওল্ফ, এটা ধরা হয়, কিন্তু এখন মূলত যে কে লিখছে সেটা তো এখনো কেউ বের করতে পারেনি। তারপর ভেনারেবল বেড, হ্যাঁ, তখনকার দ্য অনেক ফেমাস রাইটিং আছে হিস্টোরিয়ান অফ দ্য যেগুলো। এজ। তারপর সেনিয়র, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ দ্য এজ। তারপর কিং আলফ্রেড, দ্য পাইনিয়র অফ দ্য অ্যাংলো স্যাক্সন প্রোস রাইটার্স, উনি সেই সময়ে মূলত প্রোস লেখা চালু করেন, ওই জন্য ওনাকে আর্লিয়েস্ট প্রোস রাইটার বলা হতো, ফার্স্ট আর্লিয়েস্ট প্রোস অফ ইংলিশ লিটারেচার। এই নামগুলো মনে রাখলে এনাফ। যেমন হোয়াট ইজ দ্য নেমিং অফ দ্য হিস্টোরি অফ অ্যাংলো স্যাক্সন ইন ইংল্যান্ড, এটা একটা মূলত বলা যায়। তারপর হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড ফেমাস লিটারেরি ওয়ার্ক ডিউরিং দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে মূলত বিয়লফটাকেই অ্যাকুরেট হিসেবে ধরা হয়, যেহেতু প্রথম মহাকাব্য, এর আগে কিন্তু কোনো মহাকাব্য লেখা হয়নি, এবং সেগুলো লেখা হলেও সেগুলোর কোনো তথ্য আমরা জানি না। তারপর there are three types of poetry, তার মধ্যে হিরোইক পোয়েট্রি ছিল, লিরিক পোয়েট্রি ছিল। এই যে লিরিক পোয়েট্রির মধ্যে আমি যে দুটো বললাম, সি ফেরার এবং সি অ্যাডভেঞ্চারাস, খ্রিস্টান বা রিলিজিয়ন, দ্য ড্রিম অফ দ্য রোড, এগুলো হচ্ছে তখনকার বিখ্যাত বিখ্যাত পোয়েট্রি। তার পাশাপাশি ওই সময় কিন্তু মূলত প্রোস লেখা হয়নি, কিন্তু প্রোসটাকে উনি চালু করেছিলেন, কিন্তু সেই সময় যে প্রোস কে একটু বিখ্যাত ধরা হতো সেটা উনি সেভাবে ফোকাস করতে পারেননি।
কিন্তু ওনাকে বলা হতো যে হ্যাঁ উনি ওই সময়কার প্রোস রাইটার, কিন্তু পরবর্তীতে আবার সেই উনি প্রোস গুলোকে ভালো ফলো কোয়ালিটির করে প্রোজ আবার লিখতেন। নতুন করে প্রোস তৈরি হয়। হ্যাঁ বলো। ওনার তো কয়েকটা প্রোজ আছে, প্রোজ গুলো অনেক সুন্দর প্রোজ। মনস্টার আছে, মানে গ্রিক মিথোলজি থেকে কিছুটা হ্যাঁ, ইন্সপায়ার্ড আর গ্রিক কি এরকম। মিথোলজি থেকেই উনি আবার কিছু কালেক্ট করেন, কালেক্ট করেই উনি শেয়ার করেন আমাদের মাঝে। কিন্তু সেভাবে ওনার কোনো যে কৃতিত্ব আমরা কিন্তু সেটা পাইনি। আচ্ছা, অ্যাংলো সেকশন পিরিয়ডের মধ্যে জার্মান হচ্ছে রেভলিউশন নিয়ে আসে, তাই না? আর রোমান হচ্ছে ব্যাক করে চলে যায়। ওদের তো হ্যাঁ, কিছু খ্রিস্টানিটি, আর কিন্তু খ্রিস্টানিটি তো মেবি তোমার হচ্ছে রোমানরাই তো নীতি রেখে যায় 450 অব্দে। যদি ওরা ওই সময় না বের হয়ে চলে যায়, ওদের তো কিছু প্রিস্ট মেবি ছিল। আর ওই টাইমেই তারপরে জলদস্যু হিসেবে maybe জার্মান ঢুকছিল, তাই না? মানে রোমানরা যখন আসলো প্রায় কত বছর, 367 বছর রাজত্ব করলো, মানে 43 এডি থেকে 410 এডি পর্যন্ত। তারপর 450, আমাদের সাল শুরু হলো কত থেকে, 450 চারশো থেকে। পঞ্চাশ থেকে শুরু হয়েছে। তাহলে তার 410 থেকে 450 এই সময়টা কোথায় গেল? এই সময়টাতে ব্রাইটনসরা তো ছিল, তার সঙ্গে ওই যে আমি দুই সশস্ত্র গোষ্ঠীর কথা বললাম, তাদের সঙ্গে যুদ্ধ লেগেই থাকতো। তাদের পরে জার্মানরা আসলো 450 খ্রিস্টাব্দে, মানে পিক্স এবং স্কটিদের থেকে বাঁচানোর জন্যই ওই সময় জার্মানদের আমন্ত্রণ জানালো ব্রাইটনসরা, মানে তারা ইনভলভ হইল। তার আগে তাদের ইনভলভমেন্ট ছিল না। আর খ্রিস্টানিটিও কিন্তু 450 অব্দে শুরু হয়েছে, মনে হ্যাঁ, হয় আর কি যেটা। মানে মূলত তার মানে ওই সময় থেকেই হ্যাঁ শুরু বলো। হয়, যখন জার্মানরা ওই খ্রিস্ট ধর্মকে গ্রহণ করতে শুরু করে তখন থেকে কিন্তু ফোকাসটা শুরু হয় যে ইংল্যান্ডে তখন খ্রিস্ট ধর্ম ছিল, তার আগে কিন্তু তার মানে সেইভাবে কি কিন্তু। রোমানরা কি খ্রিস্টানিটি ছেড়ে গিয়েছিল? না না না, রোমানরা কেন চলে যাবে? ওরা তাহলে তো, খ্রিস্টানিটি কি রাখছে এটা? এটা খ্রিস্টানিটি যীশু খ্রিস্টের জন্মের পর থেকেই তো ছিল। কিন্তু এই যে যীশু খ্রিস্ট কখন জন্মগ্রহণ করে, এই রোমান সাম্রাজ্যের সময় কিন্তু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে। হ্যাঁ হ্যাঁ, যখন ওইটাই রোমান তার মানে এম্পায়াররা রোমান ছিল, থেকে। যখন ব্রাইটনসরা ছিল, তখন থেকে কিন্তু এই যে 43 এডি, মানে যীশু খ্রিস্ট জন্মের 43 বছর আগে থেকে কিন্তু তারা এখানে আসছে, হ্যাঁ রোমানরা। রোমান পিরিয়ডে যীশু খ্রিস্ট জন্ম নেয়, তখন থেকে খ্রিস্ট ধর্ম চালু হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। তো প্যাগানিজমের টাইমে রোমান রোমানের টাইমে তোমার যীশু খ্রিস্টের জন্ম হয়, তারপরে খ্রিস্টানিটি আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায়। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, তার মানে রোমানদের থেকেই খ্রিস্টানিটিটা ইন্ট্রোডিউস হয়েছে। মূলত রোমান থেকেই ধরা হয়। আচ্ছা, ক্লাস তো মনে হয় কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট আছে। তাহলে নেক্সট টপিক হচ্ছে যে ইংলিশ মিডিল পিরিয়ড। আচ্ছা, আমার আমার হচ্ছে মানে কৌতূহলবশত একটা কথা হচ্ছে হ্যাঁ বলো। ছিল। আচ্ছা, তুমি যে হচ্ছে এই যে অ্যাংলো সেকশনের যে এই ইতিহাসটা, মানে এটা হচ্ছে শুরুর ইতিহাসটা যে বললা, সূচনার ইতিহাস, এটা হচ্ছে মানে তুমি আসলে এটা পড়ছো কোথা থেকে? আমি মূলত এই যে উইলিয়াম জে লং আছে, হুম। তার পাশাপাশি টিবিসি মানে দ্য বুক সেন্টার কোম্পানি একটা বই আছে, ওটা ঢাকা ইউনিভার্সিটিতে চলে। ও তার পাশাপাশি আচ্ছা। এবিসি একটা বই আছে। তারপর এ এবিসি এবিসি, ও হ্যাঁ, এই যে এবিসি তো আছে। মফিজুর রহমান। তোমাকে ইংলিশ হ্যাঁ বই হ্যাঁ, আছে। এটা আছে। না, এর পাশাপাশি আরেকটা এবিসিও আছে, সেটা হচ্ছে ওটা টিবিসি কোম্পানি, ওটা ঢাকা ভার্সিটিতে চলে। মানে কয়েকটা আচ্ছা। বই মিলে দেখছি আর